স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 211 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ হেয়ার স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে ফিজিক্যাল সায়েন্সের পার্ট। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. এসআইতে বেগের একক হলো মিটার পার সেকেন্ড। অক্সানোমিটারে বৃদ্ধির স্কেলটি মাইক্রোমিটারে অংশাঙ্কিত করা থাকে। আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় স্থিতিশক্তি। একটি ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়। ঘটনাটির জন্য দায়ী হলো ঘর্ষণ বল। চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ বাড়ে। জলের গভীরতা বাড়ালে সব দিকেই চাপ বাড়বে। লোহার প্রধান আকরিকটি হল হিমাটাইট। ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন মিশিয়ে। পাললিক শিলা হল চুনাপাথর। 2-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1. পুরীর তুলনায় দার্জিলিংয়ে বায়ুর চাপ কম। 2. শান্ত ধারারেখ প্রবাহীর গতির ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য হয়। 3. ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা বাধা দেয়। 4. গড় সৌরদিনের 1/86,400 অংশ সমান 1 সেকেন্ড। 5. মানুষ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকতে পারে। 6. রাশির পরিমাপ সমান সাংখ্যমান ইন্টু ওই রাশির একক। 7. এলপিজি এর পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 3-এর দাগে রয়েছে ঠিক ভুল নির্বাচন করো। 1. পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি। ঠিক। 2. প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলি একই হারে বেড়ে ওঠে। ঠিক। 3. সাপ খাদক হলেও খাদ্য নয়। ভুল। 4. কোনো বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক। ঠিক। 5. তরলের চাপ তার মোট আয়তন ও ওজনের ওপর নির্ভর করে। ভুল। 6. স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর ঊর্ধ্বচাপের জন্য। ভুল। 7. ধাতুর খনিজগুলিই হলো ধাতুর আকরিক। ভুল। এরপরে 4-এর দাগে রয়েছে স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। বাম স্তম্ভে 1 নম্বরে রয়েছে ওজন, এর সাথে হবে বি অভিকর্ষ। 2. চুম্বকের সমমেরু, ডি বিকর্ষণ। 3. ছুরির ধারালো অংশ, এর সাথে হবে এফ চাপ বেশি। 4. উটের পা, এর সাথে হবে ই চাপ কম। 5-এর দাগে রয়েছে সময়, এর সাথে হবে সি সৌরদিন। 6. সাধারণ তুলাযন্ত্র, এর সাথে হবে এ গ্রাম। এরপরে আমরা 5-এর দাগের কোয়েশ্চেনে চলে আসছি। 2-একটি শব্দে উত্তর দাও। 1-এর দাগে রয়েছে তড়িৎ প্রবাহমাত্রার একক কি? অ্যাম্পিয়ার, যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। 2. বলের উপরিতলের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপ প্রয়োজন? বলের ব্যাস। অথবা প্রশ্নে রয়েছে ঘড়িতে ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে কত সময় নেয়? 12 ঘন্টা। 3. নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি। 4. খাদ্য পিরামিডের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি হয় উৎপাদক স্তরে? অথবা প্রশ্নে রয়েছে কোন প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। 5. এসআইতে ঘাতের একক কি? নিউটন। 6. আমরা বায়ুচাপ অনুভব করি না কেন? পৃথিবীর চারপাশের বায়ুমণ্ডল যেমন আমাদের ওপর চাপ দেয়, ঠিক তেমনই আমাদের শরীরের ভেতরেও বাইরের দিকে সমান চাপ থাকে, যা বাইরের বায়ুর চাপের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই আমরা বায়ুর চাপ অনুভব করি না। পরের প্রশ্নে রয়েছে অথবা বিমানের ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান ওপরে ওঠে? বিমানের ডানার উপরের অংশ সামান্য উত্তল, এই বৈশিষ্ট্যের জন্যই বিমান উপরে ওঠে। অতিক্রান্ত বায়ুর বেগ নিচের অংশের চেয়ে ওপরের অংশে বেশি হয়, ফলে ডানার নিচের অংশের চেয়ে ওপরের অংশে বায়ুর চাপ কম হয়, তাই বিমান উঠতে পারে। 6-এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1. পাললিক শিলা ও আগ্নেয় শিলার তুলনা করো। আগ্নেয় শিলা পাললিক শিলার পার্থক্য। প্রথমে 1 নম্বর বিষয় হচ্ছে সৃষ্টি। আগ্নেয় শিলা উত্তপ্ত গলিত ম্যাগমা জমে এই শিলা সৃষ্টি হয়। পাললিক শিলা সমুদ্রের তলদেশে পলি সঞ্চিত হয়ে এই শিলা সৃষ্টি হয়।
বিষয় 2 নম্বরে হচ্ছে শিলার প্রকৃতি, আগ্নেয় শিলা প্রাথমিক শিলা বলা হয় আর পাললিক শিলাকে গৌণ শিলা বলা হয়। বিষয় 3 নম্বর কাঠিন্য, আগ্নেয় শিলা খুব কঠিন ও ভারী হয়, পাললিক শিলা নরম ও হালকা উভয় প্রকৃতির হয়। জীবাশ্ম, আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম নেই, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। জীবাশ্ম কিভাবে সৃষ্টি হয়? সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়। কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণীদেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন, যেমন পলিরাশির প্রবল চাপ ও ভূ অভ্যন্তরের তাপে ঘটে পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলিকেই জীবাশ্ম বা ফসিল বলে। তবে সব জীবাশ্মই পাথুরে দেহাবশেষ নয়। লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপ, গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহ, এসবকেও আমরা ফসিল বলে থাকি। 2 দাগে রয়েছে ফসিল ফুয়েল কাকে বলে? জীবের দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে প্রস্তুরীভূত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে। সাধারণত কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। তামার আকরিকের নাম লেখো। তামার আকরিক হলো কপার গ্লান্স। উপযুক্ত উদাহরণ সহ সংকর ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো। প্রথমে সংকর ধাতুর উদাহরণ হলো 1 নম্বর পিতল, যেটার উপাদান হচ্ছে তামা ও দস্তা, আর 2 নম্বর সংকর ধাতু হচ্ছে ব্রোঞ্জ, যেটার উপাদান হচ্ছে তামা ও টিন। এরপর সংকর ধাতুর প্রয়োজনীয়তা। সংকর ধাতুর প্রয়োজনীয়তা বা তৈরি করার কারণগুলি হলো 1 ধাতুর কাঠিন্য বাড়ানোর জন্য, 2 ধাতুর নমনীয়তা, আঘাত সহ্য করার ক্ষমতা, ঘনত্ব বাড়ানো বা কমানোর জন্য, 3 নম্বর ধাতুর রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা বাড়ানো বা কমানোর জন্য, 4 জলবায়ুর হাত থেকে ধাতুর ক্ষয় রোধ করার জন্য সংকর ধাতু তৈরি করা হয়। এরপর আমরা লাইফ সায়েন্সের পার্টটা দেখে নেব। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। ডোয়ার্ফিজম হলো বামনত্ব। কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয়? এদের মধ্যে পেক্টোরাল গার্ডেল অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয়। পাঁজরের ফাঁকে অবস্থিত পেশিগুলিকে বলা হয় পঞ্জর পেশি। এরপর 2 দাগে শূন্যস্থান পূরণ করো। ফিমার ও শ্রোণীচক্রের অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি। 3 দাগে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। অধিক O2 এবং কম CO2 যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলে, এটি সত্য। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এ হচ্ছে বাম অলিন্দ, বি বাম নিলয়, সি মহাধমনী এবং ডি হচ্ছে ফুসফুসীয় শিরা। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমাদেরকে অঙ্কন করতে হবে। ভালো করে ছবিটা দেখে নাও। দেখে নিয়ে তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নিয়ে এই ছবিটা এঁকে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর আঁকার পর এই মহাধমনী, ফুসফুসীয় শিরা, বাম অলিন্দ এবং বাম নিলয়, এই 4টি অংশ চিহ্নিতকরণ করতে হবে। 2 প্রশ্নে রয়েছে দেহভর সূচক কাকে বলে? যে আনুপাতিক সূচকের দ্বারা স্থূলতার মান নির্ণয় করা হয় তাকে দেহভর সূচক বা BMI বলে। দেহভর সূচক একটি সূত্র দ্বারা প্রকাশ করা হয়। দেহভর সূচক বা BMI সমান W/H² সমান ওজন বাই উচ্চতা স্কয়ার। এক্ষেত্রে ওজন কেজিতে এবং উচ্চতা মিটারে প্রকাশ করা হয়। তোমার বন্ধুর দেহভর সূচক 28.5। তার শারীরিক অবস্থা কীরূপ বলে তোমার মনে হয়? তার উচ্চতা অনুযায়ী ওজন বেশি। রক্তে উপস্থিত বিভিন্ন প্রকার রক্তকণিকাগুলির একটি করে কাজ লেখো। রক্তে উপস্থিত রক্তকণিকা প্রধানত 3 রকমের হয়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, যার কাজ হচ্ছে ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের প্রায় সব জায়গায়। 2 নম্বরে হচ্ছে শ্বেত রক্তকণিকা। মূলত এরা শরীরের রক্ষীর কাজ করে। এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা। আর 3 নম্বর রক্তকণিকা হচ্ছে অনুচক্রিকা। এদের কাজ হচ্ছে শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।